যৌথ বাহিনীর সুপরিকল্পিত আক্রমণে আনুষ্ঠানিক আত্মসমর্পণের পূর্বে হানাদার পাকিস্তান বাহিনীর নৈতিক পরাজয় ঘটে। অবশেষে যৌথ বাহিনীর সুপরিকল্পিত আক্রমণে যৌথ বাহিনী কি করে? সুপরিকল্পিতভাবে আক্রমণ করে। আনুষ্ঠানিক আত্মসমর্পণের পূর্বে হানাদার পাকিস্তান বাহিনীর নৈতিক পরাজয় ঘটে। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর বিকেল 4টা 31 মিনিটে ঢাকার রেসকোর্স ময়দান, যেটা বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, পাকিস্তানে ইস্টার্ন কমান্ডারের অধিনায়ক লে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি প্রায় 93,000 সৈন্যসহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্ব অঞ্চলের প্রধান লে জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, কোনো শর্ত দেয় না। কত তারিখে? অবশেষে 1971 সালে 16 ডিসেম্বর। কত সালে? 1971 সালে 16 ডিসেম্বর। বিকাল কয়টার দিকে? বিকাল 4টা 31 মিনিটে। বিকাল কয়টার দিকে? 4টা 31 মিনিটে। কোথায়? ঢাকার রেসকোর্স ময়দান, যেটা বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার রেসকোর্স ময়দানে। পাকিস্তানের ইস্টার্ন কমান্ডার অধিনায়ক, পাকিস্তানের কমান্ডার অধিনায়ক ছিল আমির আবদুল্লাহ খান নিয়াজি কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে? 93,000 সৈন্য নিয়ে। কত সৈন্য নিয়ে? 93,000 সৈন্য নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে জেনারেল জগৎজিৎ সিং আরোরার কাছে। কার কাছে? পূর্ব অঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং আরোরার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে, কোনো শর্ত ছাড়া আত্মসমর্পণ করা। কত সালে? 1971 সালে 16 ডিসেম্বর। কোন সময়? 4টা 31 মিনিটে। কোথায়? ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে? 83,000 সৈন্য নিয়ে। কার কাছে করে? জগৎ সিং আরোরার কাছে। কোনো শর্ত ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বাংলাদেশ সরকারে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। তাহলে বাংলাদেশ সরকারে প্রতিনিধিত্ব করেন কে? এ কে খন্দকার। কে করেন? এ কে খন্দকার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্স। প্রশ্ন হচ্ছে এরকম, বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন খন্দকার। কে প্রতিনিধিত্ব করেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আশ্চর্যজনক হলো যে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন সরকার উপস্থিত ছিল না। আশ্চর্যজনক হলো যে আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন সরকার উপস্থিত ছিল না। কেউ উপস্থিত ছিল না। বাংলাদেশ নামের ইতিহাস। বাংলাদেশ নামের ইতিহাস। আমরা জানি আমাদের দেশের নাম বাংলাদেশ, তবে সংবিধান অনুযায়ী নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। সংবিধান অনুযায়ী আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই নামের একটা ইতিহাস আছে, বলার অপেক্ষা রাখে না। দেশের নামের সঙ্গে ভূখণ্ডের সীমানার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নানা সময়ে এরা সীমানারও বদল হয়েছে। প্রাচীনকালে আমাদের বাংলাদেশ নানা জনপদে বিভক্ত ছিল। তাহলে প্রাচীনকালে আমাদের বাংলাদেশ কিসে বিভক্ত ছিল? নানান জনপদে বিভক্ত ছিল। আমাদের বাংলাদেশ নানা জনপদে বিভক্ত ছিল কোন কালে? প্রাচীনকালের দিকে। তা এই গ্রন্থের শুরুর দিকে আলোচনা করা হয়েছে। মহাভারত ও গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। মহাভারতে এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায় বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। তাহলে মহাভারতে বাংলা লেখার উল্লেখ পাওয়া যায় এবং গ্রিক ঐতিহাসিক টলেমির লেখায়, গ্রিক ঐতিহাসিক যে টলেমি, তাহলে টলেমি কোন
মানে টলেমি কোন ভাষার ইতিহাস লেখক ছিল? গ্রিক। তার অনেক পরে 1342 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলার 3টি প্রধান কেন্দ্র লখনৌতি বা লখনবর্তী, গৌড় বা সাতগাঁও, বাড়ার, সোনারগাঁও বা বঙ্গকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন। তার অনেক পরে 1342 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1342 খ্রিস্টাব্দে কে করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সর্বপ্রথম বাংলায় 3টি প্রধান কেন্দ্র। সর্বপ্রথম বাংলা কয়টি প্রধান কেন্দ্র? 3টি প্রধান কেন্দ্র লখনৌতি, লখনবর্তী, যেমন ছিল গৌড়, সাতগাঁও, রাঢ়, সোনারগাঁও, বঙ্গকে একত্র করে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কত খ্রিস্টাব্দে? 1342 খ্রিস্টাব্দে। কয়টা প্রধান কেন্দ্র ছিল? 3টি প্রধান কেন্দ্র। একটা হচ্ছে লখনৌ, দেখো লখনৈতিক বা লখনবর্তী গৌড়, যেটা লখনৌতি বা লখনবর্তী, যেটা কি নামে পরিচিত? গৌড়। সাতগাঁও কি নামে পরিচিত ছিল? রাঢ়। সোনারগাঁও কি নামে পরিচিত? বঙ্গ। তাহলে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এর স্বাধীনতা 200 বছর স্থায়ী হয়েছিল। তাহলে এর স্বাধীনতা কত বছর স্থায়ী হয়েছিল? 200 বছর স্থায়ী হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ইলিয়াস শাহের উপাধি ছিল শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ান। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি হলো শাহী বাঙ্গালা। শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি কি ছিল? শাহী বাঙ্গালা, শাহী বাঙ্গালিয়ান, শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান, সুলতানি বাঙ্গালা। আর তখন থেকে সমগ্র বাংলা অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে। আর তখন থেকে সমগ্র বাংলা অঞ্চল কি নামে পরিচিতি লাভ করে? বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে। কি নামে? বাঙ্গালা। মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয়। তাহলে কোন আমলে? মুঘল আমলে সম্রাট আকবরের সময় থেকে বাংলার পরিচয় হয় সুবা বাংলা নামে। কি নামে? সুবা বাংলা নামে পরিচিত হয়। কি নামে? সুবা বাংলা নামে পরিচিত হয়। তবে ইউরোপীয়রা বিশেষভাবে পর্তুগিজরা বেঙ্গলা নামে অভিহিত করেছে এবং এ অঞ্চলকে এবং ইংরেজরা বলতো বেঙ্গল। ইউরোপীয়রা বিশেষভাবে পর্তুগিজরা বেঙ্গলা নামে অভিহিত করেছে এ অঞ্চলকে এবং ইংরেজরা কি বলতো? বেঙ্গল বলতো। কি বলতো? বেঙ্গল বলতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কার আমল থেকে সুবা বাংলা নামে পরিচিতি লাভ করে? সম্রাট আকবর। মুঘল সম্রাট ছিল আকবর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা নামে পৃথক প্রদেশ করা হয়। কোন শাসনামলে বাংলা পৃথক নামে প্রদেশ করা হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে। বাংলার অধীনে ছিল বিহার, উড়িষ্যা, ছোট নাগপুর। তাহলে বাংলার অধীনে ছিল কি কি? বিহার ছিল, উড়িষ্যা ছিল আর ছোট নাগপুর, এর 3টি অধীনে ছিল। কত সালে বর্তমান বাংলাদেশে ভারতের আসাম নিয়ে পূর্ববঙ্গ আসাম নামে নতুন প্রদেশ গঠন করা হয়? 1905 সালে। বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। আর কত সালে বর্তমান বাংলাদেশে ভারতের আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠন করা হয়? 1905 সালে। কত সালে? 1905 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনের মুখে 6 বছর পরে বঙ্গভঙ্গ বাতিল করে। তাহলে বঙ্গভঙ্গ বাতিল করা হয় কয় বছর পর? 6 বছর পর। ইংরেজ সরকার। তাহলে বঙ্গভঙ্গ বাতিল করে কোন সরকার? ইংরেজ সরকার। কত সালে? এটা কত সাল দেয়া নেই, বাট বঙ্গভঙ্গ হয় 1905 সালে, বাতিল করা হয় 1911 সালে। 5 সালে শুরু হলে 6 বছর পরে হলে 11 সালে বাতিল করা হয় বা রদ করা হয়। কত সালে ইংরেজ শাসনের অবসান হলে? কত শাসনে ইংরেজ শাসনের অবসান হয়? 1947 সালে।
পশ্চিমবঙ্গ ভারত আর পূর্ববঙ্গ পাকিস্তান অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গ হয়ে যায় ভারত, যত পশ্চিমবঙ্গ আছে সেটা হয়ে যায় কি ভারত, আর পূর্ববঙ্গ হয়ে যায় পাকিস্তানের অন্তর্ভুক্ত। পাকিস্তান আমলেও আজকের বাংলাদেশ পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। পাকিস্তান আমলেও আজকের বাংলাদেশ কি নামে পরিচিত ছিল? পূর্ববঙ্গ, যেটা আমরা পূর্ব বাংলা বা বাংলাদেশ বলে থাকি। পাকিস্তান সরকার পূর্ববঙ্গ পরিবর্তন করে, তাহলে পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করলে, পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করলে বঙ্গবন্ধু এর বিরোধিতা করেন। পাকিস্তান সরকার পূর্ববঙ্গ পরিবর্তন করে পূর্ব পাকিস্তানের নামকরণ করে। কে করে? মানে পাকিস্তান সরকার এটা করে, পূর্ববঙ্গের নাম অনুসারে পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করে ফেলে। তখন এর বিরোধিতা করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধিতা করে। বঙ্গবন্ধু বলেন, বাংলা নামের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে, তাই বাংলা নাম পরিবর্তনের পূর্বে গণভোটের মাধ্যমে এই অঞ্চলে মানুষের মতামত গ্রহণ করতে হবে, গণভোটের মাধ্যমে। 1971 সালে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরব প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। কত সালের দিকে? 1971 সালের দিকে। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিশ্বের মানচিত্রে সগৌরব প্রতিষ্ঠিত হয় কোন দেশ? বাংলাদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্স। জাতীয় পতাকার ইতিহাস। বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অহংকার আর গৌরবের প্রতীক। বাংলাদেশের কোনটি একথা আমাদের অহংকার ও গৌরবের প্রতীক বলা হয় কোনটাকে? জাতীয় পতাকাকে। কোন দেশের? বাংলাদেশের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে লাল সবুজের এই পতাকা এদেশের জনগণ অর্জন করেছে। জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্র, বাংলাদেশের সবুজ প্রকৃতির প্রতীক। বাংলাদেশ সবুজ প্রকৃতির প্রতীক বলা হয় কি? জাতীয় পতাকার সবুজ আয়তক্ষেত্র, যার বৃত্তে লাল রং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদের রক্তের প্রতীককে বোঝানো হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকা লাল বৃত্তে সোনালী রঙে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত ছিল। কত সালে? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকায় লাল বৃত্তে সোনালী রঙে বাংলাদেশের মানচিত্রে অঙ্কিত ছিল। কত সালের দিকে? 1971 সালে। তাহলে ব্যবহৃত পতাকা লাল বৃত্তে কি রং ছিল? সোনালী রং। সোনালী রং বাংলাদেশের মানচিত্রে অঙ্কিত ছিল। কি রঙে ছিল? সোনালী রঙে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। মানচিত্র খচিত পতাকার মাধ্যমে, যে মানচিত্র খচিত হয়েছে সেটা পতাকার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ভূখণ্ডে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে মানচিত্রের মাধ্যমে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে কিসের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভূখণ্ডে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? কিসের মাধ্যমে? পতাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? পতাকার মাধ্যমে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। মানচিত্র খচিত এই পতাকা আমাদের সংগঠিত, একত্রিত, ঐক্যবদ্ধ করেছে। তাহলে কোনটি আমাদের সংগঠিত, একত্রিত, ঐক্যবদ্ধ করেছে? পতাকা। কোনটি? পতাকা। সিরাজুল আলম খানের নির্দেশে জাতীয় পতাকা তৈরির নকশা করা হয়। কার নির্দেশে জাতীয় পতাকা তৈরির নকশা করা হয়? কার নির্দেশে? সিরাজুল আলম খানের নির্দেশে। কার নির্দেশে? সিরাজুল আলম খানের নির্দেশে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কার নির্দেশে? সিরাজুল আলম খানের নির্দেশে। এই পতাকা তৈরির কাজে ছিলেন শিব নারায়ণ দাস। তাহলে পতাকা তৈরির কাজে ছিলেন কে কে? শিব নারায়ণ দাস। কে কে ছিলেন? শিব নারায়ণ দাস। সহযোগী হিসাবে ছিলেন আসম আব্দুর রব। সহযোগী হিসাবে ছিলেন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মনিরুল ইসলাম,
কামরুল আলম খান খসরু এই কয়েকজনের সহযোগী ছিলেন এবং এই পতাকার কাজে নিয়োজিত ছিলেন হচ্ছে শিবনারায়ণ দাস। মেন ছিল শিবনারায়ণ দাস, বাকিগুলো তার সহযোগী ছিল। আসম আব্দুর রব ছিল, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমেদ, মনিরুল ইসলাম, কামরুল আলম খান খসরু এরা কয়জন ছিল সহযোগী। 1970 সালের 6 জুন গভীর রাতে অত্যন্ত গোপনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের তৎকালীন আল্লামা ইকবাল হল কত সালের দিকে 1970 সালের 6 জুন গভীর রাতে অত্যন্ত গোপনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের তৎকালীন আল্লামা ইকবাল হল 116 নম্বর কক্ষে পতাকা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তাহলে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের বা তৎকালীন যেটা বর্তমান নাম হচ্ছে আল্লামা ইকবাল হল 116 নম্বর কক্ষে পতাকা তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কত নম্বর কক্ষে? 116 নম্বর কক্ষে। বলাকা বিল্ডিং এর 3য় তলায় অবস্থিত পাক ফ্যাশন টেইলার্স জাতীয় পতাকাটি সেলাই করা হয়। বলাকা বিল্ডিং এর 3য় তলায় অবস্থিত পাক ফ্যাশন টেইলার্স জাতীয় পতাকাটি সেলাই করা হয়। জাতীয় পতাকাটি সেলাই করা হয় কোথায়? পাক ফ্যাশন টেইলার্সে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে একটু দেখে নিবা। 1971 সালে অগ্নিঝরা মার্চে যখন উত্তাল সারা দেশ, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের পশ্চিম দিকের গেটে বাংলাদেশের জাতীয় পতাকা দুইরা মার্চ। কত সালের দিকে? 1971 সালের কত সালে? 1971 সালের অগ্নিঝরা মার্চে যখন উত্তাল সারা দেশ, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের পশ্চিম দিকের গেটে বাংলাদেশের জাতীয় পতাকা 2 মার্চ 1971 সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্র নেতা আসম আব্দুর রব। তাহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে, কত সালে? 1971 সালে 2 মার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমবার উত্তোলন করেন কত সালে, কত তারিখে? 2 মার্চ 1971 সালে 2 মার্চে। কে করেন? প্রথম উত্তোলন করেন আসম আব্দুর রব। আসম আব্দুর রব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। আসম আব্দুর রব। এ যেন বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীন ঘোষণা পূর্বে পাকিস্তান রাষ্ট্রকে প্রত্যাখ্যানের শামিল। 1971 সালে মার্চ মাস জুড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে পাকিস্তানি পতাকা পোড়ানো হয়। পাকিস্তানের যে পতাকা ছিল, ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন শহরে পাকিস্তানি পতাকাগুলো পুড়িয়ে ফেলা হয়। বহু বাড়ি ঘরে উড়ানো হয় বাংলাদেশের পতাকা। বহু বাড়ি ঘরে উড়ানো হয় কোন দেশের পতাকা? বাংলাদেশের পতাকা। বাংলাদেশের যে পতাকা তৈরি হয়েছিল সেটা। পাকিস্তানে প্রত্যাখ্যান পতাকা আর ফিরে আসতে পারেনি। স্বাধীনতা পর 1972 সালে পটুয়া কামরুল হাসানকে জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। স্বাধীনতার পরে কত সালে? 1972 সালে। কত সালে? 1972 সালে পটুয়া কামরুল হাসানকে জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। 1972 সালে কামরুল হাসান জাতীয় পতাকা রূপদান করেন। পটুয়া কামরুল হাসানের হাতে আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে। কার? কামরুল হাসানের। কার হাতে? কামরুল হাসানের হাতে। জাতীয় পতাকা একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক বলা হয় কোনটাকে? জাতীয় পতাকাকে। কোনটাকে? জাতীয় পতাকাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। জাতীয় পতাকার সম্মানের সঙ্গে
রাষ্ট্রের সম্মান মর্যাদা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাংলাদেশে একজন নাগরিক হিসাবে এই পতাকার সম্মান রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য। একক কাজ, জাতীয় পতাকা বাংলাদেশে আশা আকাঙ্ক্ষার প্রতীক। এর পেছনের যুক্তিগুলো চিহ্নিত করো। জাতীয় সঙ্গীতের ইতিহাস। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত। 1905 সালে ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে। কত সালের দিকে? 1905 সালের দিকে। 1905 সালে বঙ্গভঙ্গ হয় বা বাংলা ভাগ হয়ে যায়। কত সালে? 1905 সালে। সরকার বাংলাকে বিভক্ত করে, বঙ্গভঙ্গ হয় বা বাংলাকে বিভক্ত করে 1905 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কি নামে নতুন প্রদেশ সৃষ্টি করে? পূর্ববঙ্গ, আসাম নামে। পূর্ববঙ্গ, আসাম নামে দুইটি নতুন প্রদেশ সৃষ্টি করে বা তৈরি করে। এরই পরিপ্রেক্ষিতে 1906 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এ সঙ্গীত রচনা করেন। আমার সোনার বাংলা সঙ্গীতটি রচনা করেন কত সালে? 1906 সালে। কত সালে? 1906 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি অত্যন্ত জনপ্রিয় ছিল। 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি অত্যন্ত জনপ্রিয় ছিল। কোনটি? আমার সোনার বাংলা। বাংলাদেশের প্রথম সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে বাংলাদেশের প্রথম সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে স্বীকৃতি দেয়। কোন গানকে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। মানে মুক্তিযুদ্ধ চলাকালে গানটি বাংলা বেতার কেন্দ্র থেকে, যে বাংলা বেতার কেন্দ্র আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। মানে গানের প্রথম 10 লাইন কণ্ঠসঙ্গীত হিসাবে এবং প্রথম 4 লাইন যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশনের বিধান রাখা হয়। তাহলে প্রথম 4 লাইন যন্ত্রসঙ্গীত হিসাবে আর প্রথম 10 লাইন কণ্ঠসঙ্গীত হিসাবে বিধান রাখা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা স্কুলে পড়ে তাদের কিন্তু প্রতিদিন সকালে এবং মর্নিং টাইমে যে অ্যাসেম্বলি পরিবেশন করা হয় সেখানে কিন্তু গানটা গাওয়া হয়। গানটা আমরা একটু রিডিং পড়ি। কি বলেছে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আসল বিষয় আছে বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর বদনখানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি। এই গানটা তোমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারো, মেমোরাইজ করতে পারো যদি স্কুলে অ্যাসেম্বলিতে পরিবেশন করতে চাও বা গেতে চাও। আমি শুধুমাত্র রিডিং পড়েছি। তো জাতীয় সঙ্গীত পরিবেশের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীত পরিবেশের আনুষ্ঠানিকতা। ক নাম্বার, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবসের মতো বিশেষ দিনগুলোতে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। খ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সেসব অনুষ্ঠানে তাদের আগমন উপস্থাপনার সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। পরিবেশের আনুষ্ঠানিকতার সেই বিষয়গুলো কোথায় কোথায় করতে হবে? কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সম্মানে গার্ড অব অনার প্রদানকালে রাষ্ট্রপতিকে অভিবাদন প্রদানের সময় পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। এ ধরনের অনুষ্ঠানে প্রথম অতিথি দেশের জাতীয় সঙ্গীত এবং পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে।
কিন্তু অতিথি সরকার প্রধান হলে কেবল প্রথম 4 লাইন পরিবেশিত হবে। অতিথি যদি সরকার প্রধান হয় তাহলে কি হবে? প্রথম 4 লাইন পরিবেশিত হবে। খ. বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে কেবল প্রথম 4 লাইন পরিবেশিত হবে। বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে কেবল কয় লাইন পরিবেশিত হবে? প্রথম 4 লাইন পরিবেশিত হবে। অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং পরে সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনৈতিক মিশন আয়োজিত অন্যান্য অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, জনসভায় অনুমোদিত বিধি অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় স্মৃতিস্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে দেখো মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। তো জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে? তাহলে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহীদের অমর স্মৃতি, শহীদের অমর স্মৃতি রক্ষার উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ শহীদদের অমর স্মৃতি রক্ষাতে। তো শহীদদের অমর স্মৃতি বলতে মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ কোটি কোটি যে মানুষ মারা গিয়েছে তাদের স্মৃতি রক্ষাতে এই জাতীয় স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে, নির্মিত হয়েছে। এটি ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধ ঢাকার উত্তর-পশ্চিমে কত কিলোমিটারে অবস্থিত? ঢাকা থেকে উত্তর-পশ্চিমে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের দিকে। কোন দিকে? উত্তর-পশ্চিমের দিকে। ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার সাভারে অবস্থিত। ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার সাভারে অবস্থিত। কোনটি? জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করে মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ নকশা তৈরি করেন মইনুল হোসেন। স্থাপিত করেন জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত করেন মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধ স্থাপিত করেন মইনুল হোসেন। নকশা অনুযায়ী নির্মাণ করেন। জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন কে? মইনুল হোসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স এটা। 60টি জোড়া ত্রিভুজ আকৃতির দেয়ালের মাধ্যমে, মানে 60টি জোড়া, কয়টি জোড়া? 60টি জোড়া। কয়টি জোড়া? 60টি জোড়া ত্রিভুজ আকৃতির, ত্রিভুজের মতো। ত্রিভুজ অর্থ 3 কোণা। দেয়ালের মাধ্যমে ছোট ছোট থেকে বড় হয়ে ধাপে ধাপে সৌধটি 150 ফুট উচ্চতায় পৌঁছায়। কত কত ফুট? 150 ফুট উচ্চতায় পৌঁছাইছে। কত ফুট উচ্চতায়? 150 ফুট উচ্চতায় পৌঁছিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমগ্র স্মৃতিসৌধ প্রাঙ্গণে, প্রাঙ্গণ মানে আশেপাশে সৌন্দর্য, গাম্ভীর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনুযায়ী বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করা। স্মৃতিস্তম্ভের মূল বেদিতে, স্মৃতিস্তম্ভের মূল বেদিতে স্মৃতিস্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ দীর্ঘ উঁচু নিচু পথ, পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয়। তাহলে স্মৃতিস্তম্ভের মূল বেদিতে যেতে হলে বেশ উঁচু নিচু পথ, পেভমেন্ট ও একটি কৃত্রিম লেকের উপর নির্মিত সেতু পার হতে হয়। এই সবকিছু আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রতীক। এসব কিছু আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের কি ছিল? প্রতীক ছিল। কি ছিল? প্রতীক। পাশেই রয়েছে গণকবর, যাদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশে শত্রুমুক্ত হয়েছে। তাহলে স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে গণকবর। গণকবর কোথায় অবস্থিত? স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে গণকবর। শত্রুমুক্ত করার জন্য আমাদের দেশকে শত্রুমুক্ত করার জন্য আমাদের দেশের যত মানুষের
প্রাণ এবং জীবন উৎসর্গ করেছে তাদেরকে ওইখানে গণকবর দেওয়া হয়েছে। সব মানুষের কিন্তু এক জায়গায় দেওয়া সম্ভব না। ওই অঞ্চলে বা সাভারের যত মানুষ মারা গিয়েছিল সব এক জায়গায় কবর দেওয়া হয়েছিল, গণকবর একসঙ্গে। মূল স্মৃতিসৌধে ৭ জোড়া দেয়াল। তাহলে মূল স্মৃতিসৌধে কয় জোড়া দেয়াল? ৭ জোড়া, তার মানে ১৪টি। কত জোড়া দেয়াল? ৭ জোড়া দেয়াল। মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক বলা হয় কোনটিকে? এই স্মৃতিসৌধের যে ৭ জোড়া দেয়াল আছে। কেন? সেটা বুঝতে পারবা। এই রাজনৈতিক ঘটনাগুলোর পেছনে যেগুলো হাত ছিল এই কারণে ৭ জোড়া কেন দেয়া হয়েছে? প্রথম শুরু হয় ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে নির্বাচন, ১৯৫৬ সালে হয়, ১৯৬২ সালে, ১৯৬৬ সালে, ১৯৬২-৬৬ সালে হচ্ছে ছাত্র আন্দোলন, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান, ১৯৭১ সালে স্বাধীনতার তো এই প্রতীকগুলোকে কেন্দ্র করে কিন্তু ৭ জোড়া দেয়াল তৈরি করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলার অপেক্ষা রাখে না। এই ৭টি গুরুত্বপূর্ণ সালের মধ্যে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত। তাহলে আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস নিহিত রয়েছে কয়টি গুরুত্বপূর্ণ সালের মধ্যে? ৭টি গুরুত্বপূর্ণ সালের মধ্যে। কয়টি? ৭টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ১৯৫২ সালে হয় ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধার পর্যন্ত ঘটনা পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। কত সাল থেকে কত? ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত টোটাল ৭টি সালের মাধ্যমে। আর জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সে মহান শহীদদের কথাই মনে করিয়ে দেয়। তাহলে আমাদের বারবার সেই মহান শহীদদের কথাই মনে করে দেয় কোনটি? জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধে কেন বলা হয়? জাতীয় কথা উল্লেখ কেন করা হয়? মানে দেশের ভিতরে ওই স্মৃতিসৌধকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই জন্য জাতীয় স্মৃতিসৌধ বলা হয়। ১৯৫২ সালের জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয়। কত সালের দিকে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয়? ১৯৭২ সালের দিকে। ১৯৮২ সালে ৩টি পর্যায়ে তা সম্পন্ন হয়। তাহলে ১৯৮২ সালে প্রায় ১০ বছরে সম্পূর্ণ করা হয় স্মৃতিসৌধ। তাহলে কত সালে সম্পূর্ণ করা হয় জাতীয় স্মৃতিসৌধটি? ১৯৮২ সালে। কয়টি পর্যায়? ৩টি পর্যায়ে বা ৩টি ধাপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদা প্রতীক এই স্মৃতিসৌধ। বাঙালির অহংকার, গৌরব আর মর্যাদার প্রতীক ছিল কোনটি? জাতীয় স্মৃতিসৌধ। অপরাজেয় বাংলা, এটা হচ্ছে চিত্র ৮৬-তে রয়েছে অপরাজেয় বাংলা। বাঙালির প্রতিবাদী মনোভাব, মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক অপরাজেয় বাংলা। বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযোদ্ধাদের লড়াকু চেতনার মূর্ত প্রতীক রয়েছে কোনটা? অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা। কারণ অপরাজেয় বাংলা যে ছবিটি দেখতে পাচ্ছ, মূর্তিটি, এটা বোঝাতে চেয়েছে বাঙালিরা প্রতিবাদী মনোভাব ছিল। তারা শত্রুর বিরুদ্ধে বা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারা যে লড়েছিল বা যুদ্ধ করেছিল সেটা একটা মূর্ত প্রতীক, সেটাকে বোঝানো হয়েছে অপরাজেয় বাংলার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বরে ৬ ফুট উঁচু বেদির উপর নির্মিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের চত্বরে, তাহলে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের চত্বর আছে সেখানে। কয় ফুট উঁচু? ৬ ফুট উঁচু বেদির ওপর। কয় ফুট উঁচু বেদির ওপর? ৬ ফুট উঁচু বেদির ওপর নির্মিত। বেদি বলতে উঁচু কোনো স্থানকে বোঝানো হয় বেদি। আর বেদি বলতে মঞ্চ বোঝানো হয়, যেটা আমরা ইংলিশে বলি মঞ্চ, বেদি, সেটা। মূল ভাস্কর্য উচ্চতা ১২ ফুট। এখানে যে ভাস্কর্য বা মূর্তি ছিল সেগুলো মূল ভাস্কর্য উচ্চতা কত ফুট? ১২ ফুট। কয় ফুট? ১২ ফুট। প্রস্থ ছিল কয় ফুট? ৮ ফুট। প্রস্থ কয় ফুট? ৮ ফুট। ব্যাস হচ্ছে ৬ ফুট। অপরাজেয় বাংলার পরিমাপ। উচ্চতা মানে লম্বা ছিল ১২ ফুট, প্রস্থ মানে চওড়া কত? ৮ ফুট, ব্যাস ছিল ৬ ফুট। বাংলাদেশের প্রতিটি
গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে। 52 ভাষা আন্দোলন থেকে ভাষা আন্দোলন হয় কত সালে? 1952 সালে। 71 মুক্তিযুদ্ধ, 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় কত সালে? 71 সালে। প্রতিটি সংগ্রাম ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করার জন্য অপরাজেয় বাংলা নির্মাণ করা হয় ছাত্রদের গৌরব উজ্জ্বলের জন্য। মানে ছাত্ররা প্রতিটি যুদ্ধ, প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল, ছাত্রছাত্রী। মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ এটি নির্মাণ করেন। মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ, সৈয়দ আবদুল্লাহ খালিদ এটি নির্মাণ করেন। তাহলে অপরাজেয় বাংলা নির্মাণ করেন কে? সৈয়দ আবদুল্লাহ খালিদ। কে নির্মাণ করেন? সৈয়দ আবদুল্লাহ খালিদ। মুক্তিযুদ্ধে ভাস্কর নির্মাণ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। 1973 থেকে 1979 সাল পর্যন্ত এই ভাস্কর্যের নির্মাণ কাজ চলে। শুধুমাত্র অপরাজেয় বাংলার এই নির্মাণ কাজটা চলে কত বছর? 1973 সাল থেকে 1979 সাল পর্যন্ত এই ভাস্কর্যের নির্মাণ কাজ চলে। তাহলে 6 বছর ধরে নির্মাণ কাজ চলছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভাস্কর্যে মানে মূর্তি অসম সাহসী 3 জন তরুণ তরুণী। অসম সাহসী কয়জন তরুণ তরুণী ছিল অপরাজেয় বাংলায়? তরুণ তরুণী মুক্তিযোদ্ধাদের অপূর্ব দক্ষতা ফুটিয়ে তোলা হয়েছে 3 জনকে। 2 জন তরুণ রাইফেল হাতে শত্রুর মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে, শপথ করেছে শত্রুর মোকাবেলা করবে। আর ওষুধের ব্যাগ কাঁধে তরুণী মুক্তিযোদ্ধাদের সেবায় নিবেদিত প্রাণ রয়েছে। ওষুধের কি নিয়েছে? ব্যাগ নিয়ে যারা মুক্তিযোদ্ধা আছে যদি তারা আহত হয়, অসুস্থ হয়ে যায় এবং এবং তারা ইনজুর হয়ে যায় তখন সে কি করবে? সেবা দেবে তরুণী। অপরাজেয় বাংলা বাংলাদেশের ছাত্র সমাজে প্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলাদেশের ছাত্র সমাজে প্রেরণার উৎস হয়ে থাকবে কোনটা? অপরাজেয় বাংলা। কোনটা? অপরাজেয় বাংলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুজিবনগর স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী মুজিবনগর সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী মুজিবনগর সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বর্তমানে মেহেরপুর জেলার কোন জেলায়? বর্তমানে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এই স্থানটি বর্তমানে মুজিবনগর নামে পরিচিত। কি নামে? মুজিবনগর। এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধের 24টি প্রতীক। কয়টি পৃথক ত্রিভুজ আকৃতির দেয়াল বৃত্তাকারে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ উচ্চতায় স্থির হয়েছে? 24টি। এটার কারণ কি? কারণ আছে। 24টি ত্রিভুজ আকৃতির দেয়াল হলো 24 বছরে পাকিস্তানি উপনিবেশের শোষণের প্রতীক। 24টি দেয়াল আছে না? এই 24টি ত্রিভুজ আকৃতির দেয়াল হলো 24 বছরে পাকিস্তানের ঔপনিবেশিক শোষণের প্রতীক ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। 24 বছর পাকিস্তানিরা শাসন করেছে, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন করেছে, সেটার প্রতীক। 1947 সাল থেকে এদেশে জনগণের তাদের ন্যায্য অধিকার আদায়ের ক্রমে সংগঠিত হয়েছে। এক পর্যায়ে কত সাল থেকে? 1947 সাল থেকে এক পর্যায়ে বা এক সময় দৃঢ় মনোবল আর সংকল্প নিয়ে তাদের এত পরিমাণ মনোবল বা মনের শক্তি ছিল এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, সংকল্প বা প্রতিজ্ঞা করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে। দেশকে স্বাধীন মানে মুক্ত করেছে। কারণ এখানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল কোথায়? মুজিবনগর স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধের স্থপতি ছিলেন তানভীর করিম।
করিম, তানভীর করিম। তাহলে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে ছিল? তানভীর করিম। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবে মুক্তিযুদ্ধের সময় অগণিত কি হত্যা করা হয় বা কাদেরকে হত্যা করা যায়? বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। পাকিস্তান সেনাবাহিনীকে মানবতা বিরোধী, পাকিস্তান যে সেনাবাহিনী আছে সেটা মানবতা বিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীকে মানবতা বিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে কারা? রাজাকার আর আলবদর বাহিনী। রাজাকার বাহিনী আর আলবদর বাহিনী। পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত পরাজয়ের 2 দিন পূর্বে 14 ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। পাকিস্তান হানাদার বাহিনী চূড়ান্ত পরাজয়ের 2 দিন পূর্বে, কয়দিন পূর্বে? 2 দিন পূর্বে। কতই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে? 14 ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে ধ্বংস করে বা হত্যা করে দেয়। 16 ডিসেম্বর বিজয় দিবস, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। তাদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তাদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে, কোথায়? ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয় কোথায়? ঢাকার মিরপুরে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয়? 14 ডিসেম্বর। আর 16 ডিসেম্বর হয়েছে স্বাধীনতা দিবস। এর স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধর স্থপতি কে ছিলেন? শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থপতি কে ছিলেন? মোস্তফা আলী কুদ্দুস। মোস্তফা আলী কুদ্দুস। ভেরি ভেরি ইম্পর্টেন্স। মোস্তফা আলী কুদ্দুস কি স্মৃতিসৌধ নির্মাণ করেন? বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধ। 1972 সালে এই স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয় কত সালে? 1972 সালে। কত সালে? 1972 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখা চিরন্তন। মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদের অমর স্মৃতি চির জাগরুক রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 1997 সালের 26শে মার্চ শিখা চিরন্তন স্থাপিত হয়। শিখা চিরন্তন মুক্তিযুদ্ধে আত্মদানকারী, আত্মদানকারী বলতে যারা জীবন উৎসর্গ করেছে যুদ্ধের মাধ্যমে। বীর শহীদদের অমর স্মৃতি, বীর শহীদদের যে অমর স্মৃতি চির জাগরুক রাখার জন্য, চির জাগরুক মানে চির স্মরণীয় করে রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। ঐতিহাসিক কেন বলা হয় সোহরাওয়ার্দী উদ্যানে? কারণ সোহরাওয়ার্দী উদ্যানে 26শে মার্চ যে 7ই মার্চের যে ভাষণ দিয়েছিল সে অমর হয়েছিল, ঐতিহাসিক হয়েছিল এই কারণে। 1997 সালে 26শে মার্চ চিরন্তন স্থাপিত হয়। শিখা চিরন্তন স্থাপিত হয় কত সালে? 1997 সালে 26শে মার্চ। 1997 সালে 26শে মার্চ শিখা চিরন্তন স্থাপিত হয় কত সালে? 1997 সালে 26শে মার্চ। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু। 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে এই স্থান থেকেই মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম ডাক দিয়েছিলেন। এই স্থান থেকে
কত সালে? 1971 সালে 7ই মার্চের ভাষণে ডাক দিয়েছিলেন। এই জন্য এটাকে শিখা চিরন্তন হিসাবে স্মৃতি রেখে দেওয়ার জন্য, মানুষের ঐতিহাসিক স্মৃতিচারণ করার জন্য শিখা চিরন্তন তৈরি করা হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কয় মাসের যুদ্ধের? 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর। কত ডিসেম্বর? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল কত? তাহলে পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল কত, মানে কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের স্বাধীনতার দেখো রজত জয়ন্তী উপলক্ষে এই শিখা চিরন্তন স্থাপন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে কি স্থাপন করা হয়? শিখা চিরন্তন স্থাপন করা হয়। শিখা চিরন্তন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমোরাইজ করে ফেলবা। রায়ের বাজার বধ্যভূমি, নাম শুনেছ অনেকে। চিত্র 90 দেখতে পাচ্ছ, রায়ের বাজার বধ্যভূমি। রায়ের বাজার যে বধ্যভূমি ছিল, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যে হানাদার বাহিনী ছিল, তারা এদেশে মানে বাংলাদেশের বা পূর্ব বাংলা বা মানে পূর্ব পাকিস্তান যাই বলি না কেন, এদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। সারা দেশে ছড়িয়ে আছে অগণিত বধ্যভূমি, গণকবর, যেটাকে আমরা গণকবর এবং সেটাকে বধ্যভূমি বলে থাকি। তো দেখো, সারা দেশেই ছড়িয়ে আছে অগণিত বধ্যভূমি ও গণকবর। বধ্যভূমি ও গণকবর মানে পাকিস্তান হানাদার বাহিনী এত মানুষকে হত্যা করেছিল, মেরে ফেলেছিল, সেই সব জায়গায় গণকবর বা বধ্যভূমি তৈরি করা হয়েছে। তখন রায়ের বাজারে এলাকাটি ছিল বেশ নিরিবিলি। তখনকার সময় রায়ের বাজার এলাকাটি ছিল বেশ নিরিবিলি। তখনকার সময় কোন এলাকাটি ছিল বেশ নিরিবিলি? রায়ের বাজার। কোন বাজার? রায়ের বাজার। জনবসতি খুব একটা চোখে পড়ত না। কালুশা পুকুর পাড় থেকে গোল মসজিদ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। দেখো, কালুশা পুকুর পাড় থেকে গোল মসজিদ পর্যন্ত দৈর্ঘ্য ছিল কয় কিলোমিটার? মাত্র 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্চ মাস থেকেই রায়ের বাজার বধ্যভূমিতে পরিণত হয়। তাহলে রায়ের বাজার বধ্যভূমিতে কি হয়ে যায়? পরিণত হয়। এখানে মানুষকে শুধু হত্যা করা হয়েছে তা নয়, অগণিত লাশ এনে ফেলা হয়েছে এই বধ্যভূমিতে। মুক্তিযুদ্ধের 9 মাস এখানকার ইট খোলার রাস্তা দিয়ে লোকজন হাঁটা চলার সাহস করত না। মুক্তিযুদ্ধের 9 মাস, মুক্তিযুদ্ধের সময় 9 মাস এখানকার ইট খোলার রাস্তা দিয়ে, ইট খোলার যে রাস্তা রয়েছে, ওই ইট খোলার রাস্তা দিয়ে লোকজন হাঁটা চলার সাহস করত না, ভয় দিয়ে। এত মানুষকে মেরে হত্যা করে এখানে মেরে ফেলা হয়েছে, বাট এখানে নিয়ে এসে লাশগুলো গণকবর দেওয়া হয়েছে এই কারণে। 1971 সালের 18ই ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। 1971 সালে 18ই ডিসেম্বর 1971 সালে 18ই ডিসেম্বর 1971 16ই ডিসেম্বর বিজয় দিবস। সেই বিজয় দিবসে কি হয়? 1971 সালে দেখো 1971 সালে 18ই ডিসেম্বর মানে 2 দিন পরে রায়ের বাজারের বধ্যভূমির সন্ধান পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রায়ের বাজার বধ্যভূমির সন্ধান পাওয়া যায় কত সালে, কত তারিখে? 1971 সালে 18ই
ডিসেম্বর। সেদিন এই বদ্ধভূমির বিভিন্ন গর্ত থেকে প্রচুর গলিত ও বিকৃত লাশ উদ্ধার করা হয় গর্ত থেকে। এখানে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে অধ্যাপক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসকের লাশও অধিক ছিল। অধ্যাপকের লাশ, অধ্যাপক বলতে যারা শিক্ষক ছিল, সাংবাদিক, বোঝুই, সাহিত্যিক যারা সাহিত্য লিখত, চিকিৎসকের লাশও ছিল অধিক পরিমাণে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আল-বদর রাজাকাররা প্রধান ভূমিকা পালন করে। আচ্ছা, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি অবদান রাখে কারা? আল-বদর আর রাজাকাররা প্রধান ভূমিকা পালন করে। আল-বদর রাজাকাররা প্রধান ভূমিকা পালন করে কাদের হত্যাকাণ্ডে? বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে, যাতে এদেশ থেকে মেধা শূন্য করে ফেলা হয়। রায়ের বাজার উদ্ধারকৃত লাশগুলো এতটাই বিকৃত হয়ে পড়ে যে পরিচয় জানা সম্ভব হয়নি তখনকার সময়। তবে যে কয়েকজনের পরিচয় জানা সম্ভব হয়েছে তারা হলেন অধ্যাপক মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভীন, ডক্টর ফজলে রাব্বি, চক্ষু চিকিৎসক ডক্টর আলিম চৌধুরী প্রমুখ। এই কয়জনের কথা বা এই কয়জনাকে চিহ্নিত করা হয়েছে তখন। তাছাড়া একেবারে চিহ্নিত করা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধ জাদুঘর 1996 সালে 22শে মার্চ ঢাকার সেগুনবাগিচায় একটি ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সূচনা ঘটে। কত সালে? 1996 সালে 22শে মার্চে। কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। ঢাকার সেগুনবাগিচায় একটি ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সূচনা ঘটে। মুক্তিযুদ্ধ জাদুঘরের সূচনা ঘটে কত সালে কত তারিখে? 1996 সালে 22শে মার্চ। কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। পরবর্তীকালে 16ই এপ্রিল 2017 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় আগারগাঁওয়ে নিজ ভবনে স্থানান্তরিত হয়। পরবর্তীকালে কত? 16ই এপ্রিল 2017 সালে। 16ই এপ্রিল 2017 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁও কোথায় নিয়ে আসা হয়? ঢাকার আগারগাঁও নিজ ভবনে স্থানান্তরিত হয়। কোথায়? মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ করা ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করা, এটাই উদ্দেশ্য। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ করা আর সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন করা। নতুন প্রজন্মকে স্বাধীনতা ইতিহাস বিশেষ বা বিষয়ে সচেতন করে তোলা, ফলে তারা মাতৃভূমির জন্য গর্ব অনুভব করবে, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধকে উদ্দীপিত হবে। পাশাপাশি উদার, অসাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। পাশাপাশি উদার, অসাম্প্রদায়িক, দেখো গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর মহান মুক্তিযুদ্ধ বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করে। মুক্তিযুদ্ধ জাদুঘরে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করে। মুক্তিযুদ্ধ জাদুঘরে 8 জন ট্রাস্টির মুক্তিযুদ্ধ জাদুঘর 8 জন ট্রাস্টির উদ্যোগে ইতিহাসের স্মারক সংরক্ষণ, উপস্থাপন সাথে মানুষের সমর্থন ও সহায়তায় সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘর কয়জন? 8 জন ট্রাস্টির উদ্যোগে স্মারক সংরক্ষণ করে, সংরক্ষণ, উপস্থাপনার সাহায্যে মানুষের সমর্থন ও সহায়তা সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে। গণহত্যা জাদুঘর, কিভাবে গণহত্যা জাদুঘর
তৈরি করা হয়েছে সেই বিষয় দেখি। ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যা নির্যাতনের স্মৃতিকে জনমানসে তুলে ধরতে ২০১৪ সালে খুলনায় বেসরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, সংক্ষেপে যেটি গণহত্যা জাদুঘর নামে পরিচিত। ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যা নির্যাতনের স্মৃতিকে জনমানসে তুলে ধরতে ২০১৪ সালে খুলনায় কত সালে ২০১৪ সালে কত সালে ২০১৪ সালে কোথায়? খুলনায় বেসরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৭১ সালে গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, সংক্ষেপে যেটি গণহত্যা জাদুঘর নামে পরিচিত। সেটা কি নামে পরিচিত? গণহত্যা জাদুঘর নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মেমোরাইজ করবা। এই গণহত্যা জাদুঘর দক্ষিণ এশিয়ায় একমাত্র জাদুঘর। তাহলে এই গণহত্যা জাদুঘরই দক্ষিণ এশিয়ায় একমাত্র জাদুঘর যার ৭১-এর নির্মমতার স্মৃতি সংরক্ষণ, প্রদর্শন, ৭১-এ সংগঠিত গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কাজ করে চলছে। আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি দেবে সেই আদায়ের জন্য তারা কাজ করে চলছে। ১১ সদস্যের ট্রাস্টি বোর্ডের অধীনে এটি পরিচালিত হয়। কয় সদস্যদের ট্রাস্টি বোর্ডের অধীনে এটি পরিচালিত হয়? ১১ সদস্যের। শুরু হয়েছিল ৮টি সদস্য নিয়ে, এখন বর্তমানে ১১টা সদস্য রয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ ও জাদুঘর। তাহলে দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা অবস্থিত। ৭১-এর গণহত্যায় শহীদদের নানা স্মৃতিস্মারক, এর মধ্যে মুক্তিযুদ্ধের ভয়াবহ গণহত্যা এখানে তুলে ধরা হয়েছে। জাদুঘরের দেয়াল জুড়ে ৭১-এর আলোকচিত্র আর শিল্পকর্মে ফুটে উঠেছে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগে, নির্যাতন আর গণহত্যার নির্মমতা। জাদুঘরের দেয়াল জুড়ে ৭১-এর আলোকচিত্র আর শিল্পকর্মে ফুটে উঠেছে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, নির্যাতন আর গণহত্যার নির্মমতা। ৭১-এর ভয়াবহতা ও নির্মমতার চিত্র দেখে শিউরে ওঠেন জাদুঘর পরিদর্শন আসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশি বিদেশি পরিদর্শক বৃন্দরা। তারা অবাক হয়ে ওঠে, তাদের গা শিউরে ওঠে। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? একটি এমসিকিউ আছে, বহু নির্বাচনী প্রশ্ন। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? ঘ নাম্বার ২৯৮টি, ২৯৮ বা ৯৮, ২৯৮টি আসন পেয়েছিল। ২ নাম্বার এমসিকিউ থেকে আমরা দেখি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। ১ নাম্বার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়। ২ জাতীয় পরিষদের আহত অধিবেশন স্থগিত করায়। নিচের কোনটি সঠিক? ক নাম্বার ১ ও ২, ১ ও ২ সঠিক। উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ক রাষ্ট্রের শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তি সংগ্রাম, খ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং তাদের দুঃখ দুর্দশার কথা বিশ্বের কাছে তুলে ধরে। ৩ নাম্বার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের খ রাষ্ট্রের ভূমিকার মতো ছিল? খ নাম্বার ভারত। ৪ উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে ১ স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয়, ২ মানবাধিকার রক্ষিত হয়, ৩
বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতনের চিত্র প্রকাশিত হয়। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর ১, ২, ৩ তিনটাই সঠিক। তো এখানে একটি সৃজনশীল কোশ্চেন আছে, সেটা আমরা দেখব। সৃজনশীল প্রশ্ন ১ নম্বর, গণতন্ত্রের পথিকৃৎ আব্রাহাম লিঙ্কন একটি স্মরণীয় নাম। রাজনৈতিক ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, বাগ্মিতা তাকে বিশ্বের আদর্শ চরিত্রে প্রতিষ্ঠিত করেছে। রাজনীতির ক্ষেত্রে তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এভাবে একজন মেহনতি মানুষ নিজের প্রতিভায় আমেরিকার প্রেসিডেন্ট পদে লাভে সমর্থন হয়েছিল। তিনি স্বার্থান্ধ মানুষের পাশবিকতার হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন। পৃথিবীর গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের জন্য তিনি তার ঐতিহাসিক ভাষণে বলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আজ এই উক্তিটি তাকে অমর করে রেখেছে। ক নম্বর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? ক নম্বর উত্তর, ১ নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর উত্তর। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। খ, অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? ১৯৭১ সালে ২৫শে মার্চ মধ্যরাতে বাঙালি তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়। সে সময় পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ স্বাধীনতাকামী সাধারণ জনতার উপর হামলা করে। তারা এদেশের নিরীহ জনগণের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি সেনাবাহিনী তাদের এ অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। কি নাম দেয়া হয়? অপারেশন সার্চলাইট নাম দেয়া হয়। গ নম্বর, উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে তোমার পঠিত বিষয়বস্তু কার প্রতিছবি লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিঙ্কনের চরিত্র ও কর্মকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিছবি লক্ষ্য করা যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার চরিত্রে দয়া, সরলতা, উপস্থিত বুদ্ধি, বাগ্মিতার সন্নিবেশ ঘটেছিল। তিনি বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি বাংলার মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। এছাড়াও পশ্চিম পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে তিনি নিরীহ বাঙালির রক্ষা করেন। বীর বাঙালির দয়া, সরলতা, বাগ্মিতা ও মিষ্টি ব্যবহারের অধিকারী। রাজনীতির ক্ষেত্রে তিনি অন্যান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তার এই বিষয়গুলোর সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র কর্মকাণ্ডে মিল দেখতে পাই। ঘ নাম্বার, গয়ের উত্তরের উক্ত নেতার বলিষ্ঠ আপসীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি মূল্যায়ন করো। ঘ নম্বর উত্তর, উদ্দীপকের আব্রাহাম লিঙ্কনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিছবি ফুটে উঠেছে। তার বলিষ্ঠ আপসীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বাঙালি জাতির মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? ১৯৫৪ সালে। ১৯৫৬ সালে সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান। কত সালে? ১৯৫৬ সালে। সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দান। ১৯৫৮ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ১৯৬৬ সালের ৬ দফা ভিত্তিক আন্দোলন,
1946 সালে 6 দফা আন্দোলনের ভিত্তি, 1969 সালে গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, 1971 সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। 1971 সালে 25 মার্চ কত সালে 1971 সালে 25 মার্চ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়লে 26 মার্চ 1971 সালে প্রথম পরে তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেন। পরিশেষে বলা যায় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এবং তার কাট নেতৃত্বের নায়েরা স্বাধীনতা পেয়েছে। তো এখানে যে সৃজনশীল ছিল সে করছেন সলিউশন এবং 3 থেকে 3, 4 এবং 2 নাম্বার যে এমসিকিউ ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সঠিক অ্যান্সার। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।